আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আচ্ছা, আমরা এখানে আজকে জানবো স্থিতিস্থাপকতা কি। সেটা বলার আগে আমরা একটু বিকৃতি সম্পর্কে আলোচনা করে নিই। বিকৃতি বিকৃতি জিনিসটা কি তোমাদের সঙ্গে হিসেবে ধারণা না থাকলেও বিকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা সবার রয়েছে। মনে করো আমি একটা বস্তু নিলাম, এই বস্তুটার ভিতরে আমি দুটো পয়েন্ট চুজ করলাম, এ আর বি দুটো পয়েন্ট চুজ করলাম। এদের মধ্যে দূরত্ব ধরো ডি। এদের মধ্যে দূরত্ব কতটা? ডি। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে কোন একটা বস্তু ধরলাম, তার অভ্যন্তরে যে কোনো আমি দুটো পয়েন্ট নিয়ে নিলাম, এ আর বি। এবার যদি এই বস্তুটাকে বাইরে থেকে বল প্রয়োগ করা হয় কেমন হবে? এই রকম ভাবে এই দিকে একজন ধরে টানছে, বা এই হাত দিয়ে একজন ডান হাত দিয়ে এদিকে টানা হচ্ছে আর বাঁ হাত দিয়ে এইদিকে টানা হচ্ছে, অনেকটা এরকম। একটা গার্ডার নিয়েছি আমি, ঠিক আছে? দেখতে পাচ্ছ গার্ডারটা যখন এমনি অবস্থায় আছে, তার মধ্যে আমি যদি যে কোনো দুটো বিন্দু ধরে নেই, মনে করো এই দুটো সেই বিন্দু দুটো এ বি হয়েছে। যদি এটাকে আমি এইভাবে টানছি, হয়েছে? আমি দেখাতে পেরেছি সেটা। টানটা কীভাবে আমি দেখাচ্ছি, মনে করো আমি এফ বল প্রয়োগ করে টানলাম। কীভাবে টানছি আমি দেখো দুটো দিকে টানছি। তাহলে বস্তুটার মধ্যে যে পয়েন্টগুলো, ধরো এইখানে একটা পয়েন্ট ধরেছিলাম আর এইখানে একটা পয়েন্ট ধরেছিলাম, তাদের মধ্যে দূরত্ব কতটা ছিল? এইটুখানি। একটু কাছে নিয়ে আসি, দূরত্ব এইটুখানি ছিল। এইবার আমি সেটাকে টানলাম, এখন আমার দূরত্বটা কি তাই আছে? এইখানে যে বিন্দুটা ধরেছিলাম আর এইখানে যে বিন্দুটা ধরেছিলাম, এখন দেখো দূরত্ব অনেকটা বেড়ে গেছে। আমি বিপরীত দিকে টানছি, দূরত্বটাও বেড়ে গেছে। আশা করি আমি বোঝাতে পেরেছি জায়গাটা। তাহলে বস্তুটাকে যখনই টানা হচ্ছে তখন এই যে বিন্দুগুলো তাদের মধ্যে আপেক্ষিক সরণ ঘটছে, অর্থাৎ মনে হলো যে বিন্দুগুলো পরস্পর থেকে সরে গেল। তাদের মধ্যে এখন দূরত্ব কতটা হয়ে গেল? ডি। বিন্দুগুলো কী কী ছিল? এ আর বি। এ আর বি দুটো বিন্দু ছিল। যখন বাহ্যিক বল প্রয়োগ করা হলো, বাইরে থেকে টানা হলো দুটো বিপরীত দিকে বল প্রয়োগ করে, তখন এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বটা বেড়ে গেল। ঠিক আছে? তাহলে এই অবস্থাটাকে বলা হয়, এই যে একটা সাধারণ অবস্থা, বাহ্যিক বল প্রয়োগ করে তার মধ্যে তার বিন্দুগুলোর মধ্যে আপেক্ষিক সরণ ঘটানো হলো, এই অবস্থাটাকে বলা হয় বিকৃতি। ঠিক আছে? এই অবস্থাটা হচ্ছে বিকৃতি। যদি দেখবে কোনো কোনো গার্ডার এরকম টেনে যদি ছেড়ে দেওয়া হয়, যদি এরকম টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে গার্ডারটা ওই রকমই থেকে যায়, আর এরকম হয় না। আর কিছু কিছু গার্ডার দেখবে যে এরকম টেনে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে যেমন ছিল তেমন হয়ে যায়, বা কিছুটাও সেরকম হয়। তাহলে এইটা কেন হয়? এই যে গার্ডারটা যখন ছেড়ে দেওয়া হয়, তখন সে আবার তার আগের মতো অবস্থা ফিরে পায়, বা আগের মতো অবস্থা ফিরে পাওয়ার চেষ্টা করে। এটা কেন হয় বা কি জন্য হয়? যে ধর্মটার জন্য এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে? এটা হচ্ছে পদার্থ একটা নিজস্ব ধর্ম। আচ্ছা, তাহলে আমি বিকৃতিটা আশা করি বোঝাতে পেরেছি। যখন কোনো বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগ করা হয়, যখন কোনো বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বলের প্রভাবে বস্তুর অভ্যন্তরে বিভিন্ন বিন্দু পরস্পর থেকে দূরে সরে যায় বা কাছে সরে আসে, এই ঘটনাটা বলা হয়, বা বস্তুর এই অবস্থাটাকে বলা হয় বিকৃতি। ক্লিয়ার? তো আমি বলবো যে ম্যাম দূরেই তো সরে আছে, কাছে কোথায় সরে আছে? যদি আমি একটা বেলুন ধরি, যদি আমি একটা বেলুন, ফোলানো বেলুন আছে মনে করো,
ফোলানো বেলুন, যদি এই বেলুনটাকে আমি চাপ দিই, যদি আমি বেলুনটাকে বাইরে থেকে এরকম চাপ দিই, তাহলে কী হবে, বেলুনটা ছোট হয়ে যাবে না এরকম? তাহলে সেক্ষেত্রেও তো বিকৃতি ঘটছে। যতক্ষণ আমি ছেড়ে দেবো ততক্ষণ তো সে তার যে স্বাভাবিক আকার আকৃতি সেটা তো আর না থেকে পরস্পরের কাছে চলে এলো অণুগুলো বা পদার্থের বিভিন্ন বিন্দুগুলো। তাহলে এইটা হচ্ছে বিকৃতি। যখন বাহ্যিক বলের প্রভাবে পদার্থের অভ্যন্তরীণ বিন্দুগুলোর মধ্যে আপেক্ষিক স্মরণ ঘটে, অর্থাৎ পদার্থের বিভিন্ন অণুগুলো পরস্পরের কাছে চলে আসে বা দূরে সরে যায়, তখন বস্তুর ওই অবস্থাটা বলা হয় বিকৃতি। তাহলে যখন বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুতে বিকৃতি ঘটানো হয়, তখন বস্তুটা কি আমাদের ইচ্ছা মতো বস্তুকে বিকৃত করতে দেয়? যদি আমি গাডারটাকে এরকম যখন টানছি, দেখো ওটা বিকৃত হয়ে যাচ্ছে খুব সহজেই। কিন্তু যদি আমি স্কেলটা ধরি, স্কেলটা দেখছো, স্কেলটাকে যদি আমি এরকম বল প্রয়োগ করি, তাহলে দেখো এটা বেঁকে যাচ্ছে, বিকৃত ঘটে যাচ্ছে, স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে আসছে। কিন্তু যদি আমি একটা টিনের স্কেল নেই বা একটা লোহার রড নেই, তাকে যদি আমি এরকম বাঁকাতে যাই, সেটা কি বাঁকাতে পারবো? অত সহজে কিন্তু সেটা আমাদের পক্ষে বিকৃত ঘটানো সম্ভব নয়। বা এটাকে যদি আমি ভাবি, এই রবারটা যেমন টেনে বেড়ে যাচ্ছে, আমি যদি এই স্কেলটাকে ভাবি যে এরকম টেনে বাড়াবো, সেটা সম্ভব? তুমি যতই চেষ্টা করো স্কেলটাকে কিন্তু টেনে বাড়াতে পারবে না। যখন কোনো বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুকে বিকৃত ঘটানো হয় বা বিকৃত ঘটানোর চেষ্টা করা হয়, তখন বস্তু ওই বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে বা বাহ্যিক বলের বিরুদ্ধে বাধা দেয়, বা বস্তুটা এই পরিবর্তনের চেষ্টাকে বাধা দেয়। এই যে বিকৃত ঘটানোর বা বস্তুর মধ্যে পরিবর্তন ঘটানোর চেষ্টা, সেই চেষ্টাটাকে বাধা দেয়। এবং বাহ্যিক বল যখন অপসারিত হয় তখনই বস্তুটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। বস্তুর সেই ধর্মটা বলা হয় স্থিতিস্থাপকতা। ঠিক আছে? তাহলে স্থিতিস্থাপকতা যদি ভালো করে সংজ্ঞা বলি, তাহলে কি হচ্ছে, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর বিকৃত ঘটানোর চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পদার্থের একটা নিজস্ব ধর্ম। স্থিতিস্থাপকতা পদার্থের একটা নিজস্ব ধর্ম। তাহলে স্থিতিস্থাপকতা থেকে সংজ্ঞা থেকে আমরা অন্তত এইটুখানি জানলাম যে এটা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যা এই বিকৃতির প্রচেষ্টাকে বাধা দেবে, বাহ্যিক বলের প্রভাবে বস্তুকে বিকৃত হওয়ার প্রচেষ্টাকে বাধা দেবে, এবং বাহ্যিক বল অপসারিত করলে বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। যখনই বাহ্যিক বল অপসারিত করে দেওয়া হবে, বাহ্যিক বল অপসারিত মানে ছেড়ে দেওয়া হবে, তখন বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে বা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বস্তুর সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমি আরও একবার জাস্ট শুরুটা বলি। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃত ঘটানোর চেষ্টা করা হলে বস্তুটি এই বিকৃতি ঘটানোর প্রচেষ্টাকে বাধা দেয়। তাহলে এই কথাটা থেকে আমরা অন্তত এটা বুঝতে পারছি যে বস্তু এই বিকৃত ঘটানোর প্রচেষ্টাকে যত বেশি বাধা দিতে পারবে, তার স্থিতিস্থাপকতা তত বেশি। আবার দেখো জিনিসটা ভালো করে, আমরা সংজ্ঞাতেই বলছি কি, যে বাহ্যিক পদার্থের যে ধর্মের ফলে বস্তু এই তার পরিবর্তনের প্রচেষ্টাকে বা বিকৃত ঘটানোর প্রচেষ্টাকে বাধা দেয়, তাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা। তাই তো? তারপর বাকি সংজ্ঞাগুলো যা যা আছে, শুধু জাস্ট প্রথম পার্টটা আমি বলছি। তাহলে এই কথাটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে বস্তু
তার বিকৃত ঘটানোর প্রচেষ্টাকে যত বেশি বাধা দিতে পারবে তার স্থিতিস্থাপকতার মান তত বেশি। হয়েছে? এবার বলো, যদি এই গার্ডারটা বলে, এই গার্ডারটার এই স্কেলটা কোনটা স্থিতিস্থাপকতার মান বেশি? এটা দেখো একটুখানি সামান্য বল প্রয়োগ করলে এটা বড় হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। আর এইটা দেখো যদি অত সামান্য বল প্রয়োগ করা হয় তাহলে কিন্তু বিকৃত ঘটছে না, বরং একটু বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাই না? তাহলে বেশি বল কেন প্রয়োগ করতে হচ্ছে এটাকে বিকৃত ঘটানোর ক্ষেত্রে? কারণ এটা বিকৃত ঘটাতে গেলে বস্তুটা বেশি পরিমাণ বাধা সৃষ্টি করতে পারছে। তাহলে কোন বস্তুটার স্থিতিস্থাপকতা মান বেশি? অবশ্যই স্কেলটার। এবার যদি একটা রাবার আর যদি একটা ইস্পাত নেওয়া হয় তাহলে কোনটার স্থিতিস্থাপকতা বেশি হবে? নিশ্চয়ই ইস্পাত বেশি বাধা দিতে পারবে। সেই কারণে ইস্পাতের উপর অনেক বল প্রয়োগ করলে তারপর সেটা বিকৃত ঘটানো যায়। কিন্তু একটা যদি রাবার নেই, রাবারটাকে একটুখানি বল প্রয়োগ করলে সে বিকৃত হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হয়েছে স্থিতিস্থাপকতা বিকৃতি কি? বিকৃতি হলো স্থিতিস্থাপকতা হলো ইস্পাত এবং রাবারের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি সেটা হলো এই ইস্পাত আর রাবারের মধ্যে স্থিতিস্থাপকতা কার বেশি এটা তোমাদের ওই ছায়া ওই ইয়েতে কি যেন প্রান্তিকে এগুলোই পাবে না। হ্যাঁ, এই সেই সুব্রত আছে যার বই সেই একমাত্র এই উত্তরটা পাবে, ওখান থেকে করবে। আচ্ছা, এবার দেখবো পীড়ন। পীড়ন কাকে বলছে? পীড়ন কি কাকে বলার আগে পীড়নটা কি জিনিস? যখন কোনো বস্তুকে বাহ্যিক বলের প্রভাবে যখন কোনো বস্তুকে বিকৃত ঘটানো হচ্ছে তখন বস্তুর অভ্যন্তরে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বলে সৃষ্টি হয়। বস্তুকে যখন বাহ্যিক বল প্রয়োগ করে যখন বিকৃত ঘটানোর চেষ্টা করা হচ্ছে তখন এই বাহ্যিক বলের বিপরীত দিকে বস্তুর অভ্যন্তরে একটা বলের উদ্ভব হয়, যা এই যে পরিবর্তনের প্রচেষ্টা তাকে বাধা দেয়। এই বলটা কি করে? এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হয়ে গেলে বস্তুকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা পীড়নের সংজ্ঞা কম বেশি প্রথম থেকে একই, ঠিক আছে? স্থিতিস্থাপকতা হচ্ছে ধর্মটা আর পীড়ন হচ্ছে বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলটাকে বলা হয় পীড়ন। কতটা ক্ষেত্রফলে? প্রতি একক ক্ষেত্রফলে। এই লাইনটা হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট, আর বাকি যতটা আছে সেটা তো বলতে হবে। তাহলে বাহ্যিক বলের প্রভাবে যখন কোনো বস্তুকে বিকৃত করা হয় বা বিকৃত ঘটানোর চেষ্টা করা হয় তখন ওই বাহ্যিক বলের বিরুদ্ধে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। বাহ্যিক বল যেদিকে কাজ করে প্রতিক্রিয়া বল তার বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে? এবং এই বলটা ওই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তুটাকে আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত বা উৎপন্ন এই প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন, ঠিক আছে? তাহলে পীড়ন সমান আমি কি বলতে পারি? পীড়ন সমান আমি বলতে পারি যে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? পীড়ন সমান এই যে প্রতি একক ক্ষেত্রফল, যদি এখানে এই ক্ষেত্রফল যদি 1 ধরা হয়, ক্ষেত্রফল যদি মুছে দিই, এখানে যদি আমি ক্ষেত্রফলটা কত ধরি? যদি 1 ধরি, ক্ষেত্রফল সমান যদি 1 ধরি তাহলে এইটা যদি 1 হয়ে যায়, হ্যাঁ এটা যদি 1 হয়ে যায় তাহলে এখন আমার কি হচ্ছে? পীড়ন সমান হচ্ছে বল বাই 1, মানে এক কথায় বল, অর্থাৎ এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে পীড়ন।
যখন কখন প্রতিক্রিয়া বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফল উদ্ভূত এই প্রতিক্রিয়া বল, কখন এই প্রতিক্রিয়া বলটা প্রেরণ হবে, যখন ক্ষেত্রফল আমরা 1 ধরবো। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন। আচ্ছা, পীড়নের তাহলে একক কি হবে? একক হচ্ছে বলের একক, এসআইতে নিউটন পার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এসআই একক নিউটন পার মিটার স্কোয়ার। আর যদি সিজিএস বলি তাহলে কি হবে? ডাইন, বলের একক ডাইন বাই পার, আর এটা হচ্ছে ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেমি। এটা হচ্ছে সিজিএস একক হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এসআই একক আর সিজিএস একক দেখলাম। আচ্ছা, পীড়নের মাত্রা কি? পীড়নের মাত্রা হচ্ছে বলের একক, বলের মাত্রা বাই পীড়নের মাত্রা। পীড়ন হচ্ছে বলের মাত্রা কি ml টি টু দি পাওয়ার -2, মনে আছে নিশ্চয় সবার, ml টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফলের মাত্রা কি l স্কোয়ার। তাহলে টোটাল কি হচ্ছে, এই নিচের এই এল একটা কাটছে, এল একটা কাটছে, তাহলে উপরে কি থাকছে এম, এল নেই, এল কোথায় আছে নিচে, নিচটা থেকে যদি উপরে যায় তাহলে কি হবে -1। এখানে কি ছিল, একটা তো কেটে গেল, তাহলে শুধু একটাই পড়ে আছে এখানে। দেখো এখানে তো আর কিছু নেই, এখানে একটা ছিল না, বুঝতে হবে না বাবা, আর একটু খেটে নেই। তাহলে উপরে কি থাকছে এম থাকছে, আর t-2 থাকছে, আর নিচে কি থাকছে বাই, নিচে এল থাকছে, দুটো ছিল একটা কেটে গেছে, একটা আছে, হয়েছে। তাহলে এখন কি হচ্ছে, টোটালটা এম, এল নিচে ছিল, পাওয়ার কত ছিল +1, উপরে গেলে হবে -1, এম এল -1 t-2। তাহলে পীড়নের মাত্রা কি হলো এম এল -1 t-2 হয়েছে। আচ্ছা, বিকৃতি হচ্ছে আমার একটা রাশি যার কোনো একক নেই। ঠিক আছে, বিকৃতি হচ্ছে একটা এককবিহীন রাশি। তোমরা যখন এককবিহীন রাশি এবং মাত্রাবিহীন রাশির উদাহরণ পড়েছিলে তখন তোমরা পড়েছিলে বিকৃতির একবারে তখন মুখস্থ করেছিলে। বিকৃতির রাশিমালা কীভাবে প্রকাশ করা হয়? বিকৃতির রাশিমালা হচ্ছে, ধরো বস্তুটা যদি প্রাথমিক দৈর্ঘ্য, ধরো মনে করো প্রাথমিক দৈর্ঘ্য এল ছিল, এবার টেনে হিসেবে এটাকে সামান্য বাড়ানো গেছে। কতটা? সামান্য বাড়ানো গেছে, এইটুখানি স্মল এল পরিমাণ। ঠিক আছে, ছিল আমার এতটা, আমার আর একটু বাড়িয়ে এইটুখানি বেড়েছে। তাহলে বিকৃতি সমান লেখা যায় যতটা বেড়েছে বাই যতটা প্রকৃত, অর্থাৎ বৃদ্ধি বাই প্রকৃত দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কত হবে 1। এখানে যদি আমি একক বসাই তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য একক, ছোট এল সেটা একটা লেন্থ দৈর্ঘ্য একক, বা এটা একটা দৈর্ঘ্য একক বড় এল, এটাও দৈর্ঘ্য একক। তাহলে কেটে গেলে কত হলো 1। তাহলে বিকৃতির কোনো একক নেই, বিকৃতি হচ্ছে এককবিহীন এবং মাত্রাবিহীন। ঠিক আছে, আর রাশিমালাকে কিভাবে প্রকাশ করা হয়? এভাবে স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রকৃত দৈর্ঘ্য। হয়েছে। এবার স্থিতিস্থাপকতা সম্পর্কিত কতগুলো রাশি পড়বো। যেমন হচ্ছে তোমার পূর্ণ দৃঢ় বস্তু কি পড়বো? প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যদি কোনো বস্তুর মধ্যে বিকৃতি ঘটানো না যায়, কোনো অবস্থাতেই কোনোভাবেই যদি বস্তুতে বিকৃতি ঘটানো না যায়, তাহলে ওই বস্তুকে বলবো পূর্ণ দৃঢ় বস্তু। ঠিক আছে, বাহ্যিক বলের প্রভাবে যদি বস্তুটিকে কোনোভাবে বিকৃত ঘটানো না যায় তাহলে ওই বস্তুকে কি বলবো? পূর্ণ দৃঢ় বস্তু। সাধারণত বস্তু পূর্ণ দৃঢ় হয় না, তবে হীরক এবং কাঁচকে পূর্ণ দৃঢ় ধরা হয়। ঠিক আছে, কি কি? হীরক আর কাঁচ, এই দুটোকে পূর্ণ দৃঢ় ধরা হয়। আচ্ছা, এবার দেখবো পূর্ণ স্থিতিস্থাপক।
পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুকে বিকৃত ঘটানো হলে, বিকৃত ঘটনার পর যদি বাহ্যিক বল অপসারিত করে দেওয়া হয়, তাহলে বস্তুটা যদি অবিকল তার পূর্বের আকার এবং আকৃতি ফিরে পায়, তাহলে ওই বস্তুকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বস্তুটাকে কি করেছে, বিকৃত ঘটানো হচ্ছে, বিকৃত ঘটানো হচ্ছে, বস্তুটার থেকে বল অপসারিত করলে বস্তুটা আবার ঠিক যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে, সেই বস্তুটাকে বলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। হয়েছে, দৃঢ় বস্তুটাকে বিকৃতই ঘটানো যাচ্ছে না, আর স্থিতিস্থাপক বস্তুটাকে বিকৃত ঘটালে যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। হয়েছে। আচ্ছা, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, পূর্ণ নমনীয় বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুকে বিকৃত ঘটানো হলে বস্তুর বিকৃত ঘটানোর পরে যদি বল অপসারিত করে দেওয়া হয় এবং বস্তুটা ওই অবস্থাতেই থেকে যায়, যেমন বিকৃত ঘটানোর সাথে সাথে যেমন হয়েছিল বস্তুটা যদি সেই অবস্থাতেই থেকে যায়, তাহলে বলবো সেটাকে অস্থিতিস্থাপক। ঠিক আছে, তাহলে দৃঢ় হচ্ছে একে বিকৃত ঘটানোই যাচ্ছে না। পূর্ণ স্থিতিস্থাপক হচ্ছে বস্তুটা বিকৃত ঘটানোর পর বলটা সরিয়ে নিলেই যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক হচ্ছে বিকৃত ঘটনা যাচ্ছে কিন্তু বল অপসারণ করলে বিকৃতই থেকে যাচ্ছে, আর তার স্বাভাবিক আকার বা অবস্থা কিছুই ফিরে পাচ্ছে না, তাকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু। যেমন এক ঢেলে যদি মাটি নাও বা একটু কাদা নাও, তাকে যদি এরকম একটু চটকে দাও, ঠিক আছে, চটকে দাও মানে কি বলে, ওই যাই হোক ওরকমই কিছু বলে, যদি সেটাকে একটু পিষে দাও, তাহলে ওই যে বিকৃত ঘটে গেল ও কিন্তু ওই অবস্থায় থেকে যাবে, ও কিন্তু আর স্বাভাবিক অবস্থায় আসতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আংশিক স্থিতিস্থাপক। আংশিক মানে বুঝতে পারছো, অল্প একটুখানি অংশ স্থিতিস্থাপক। আংশিক স্থিতিস্থাপক মানে হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগ করার ফলে বস্তু বিকৃত ঘটানো হয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তুটা তার পূর্বের আকার এবং আয়তন আংশিকভাবে ফিরে পায়। ঠিক আছে, পূর্বের আকার এবং আয়তন কতটা ফিরে পায়, আংশিকভাবে ফিরে পায়, তাহলে ওই বস্তুটা বলা হয় আংশিক স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে। আচ্ছা, বস্তুর যখন বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুটাকে বিকৃত ঘটানো হয় এবং বাহ্যিক বল অপসারিত করে দেওয়া হলে বস্তুটা তার পূর্বের আকার এবং আকৃতি অবিকল ফিরে পায়, তখন তাকে বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ একটা বল প্রয়োগ যদি প্রচুর বল প্রয়োগ না করে, যদি অল্প বল প্রয়োগ করে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা কিন্তু অবিকল তার পূর্বের আকার এবং আয়তন ফিরে পায় বেশিরভাগ বস্তুই, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। কিন্তু সেই সীমাটা যদি পার হয়ে যায়, তারপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা কিন্তু তার পূর্বের আকার বা আকৃতি ফিরে পায় না, অবিকল ফিরে পায় না। তাহলে যে পর্যন্ত বলের যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তুটার উপর বল প্রয়োগ করলে এবং বলটা অপসারিত করে দিলে বস্তুটা তার পূর্বের আকার এবং আয়তন ফিরে পাচ্ছিল অবিকলভাবে, সেই বলের সেই নির্দিষ্ট সীমাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। কি বলা হয়, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা কাকে বলছে, তাহলে বলের যে নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বস্তুটা আর স্থিতিস্থাপক থাকে না, পূর্ণ স্থিতিস্থাপক থাকে না, অর্থাৎ এই বলের একটা নির্দিষ্ট সীমা যদি কম থাকে তাহলে বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক, যদি বল বাড়িয়ে দেওয়া হয় তার চেয়ে, তাহলে বস্তুটা কিন্তু আর পূর্ণ স্থিতিস্থাপক নয়। তাহলে এই সীমাটাকে বলা হয়, বলের এই নির্দিষ্ট সীমাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক সীমা। বস্তুকে যদি স্থিতিস্থাপক সীমার চেয়েও বেশি বল দেওয়া হয়, বল প্রয়োগ করা হয় বা ভার দেওয়া হয়, তাহলে একটা সময় দেখা যায় যে সেই বস্তুটা ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে। ঠিক আছে, এই যে স্কেলটা দেখো, আমি যদি একটুখানি বল প্রয়োগ করে
ছেড়ে দিচ্ছি, বস্তুটা আবার তার আগের মতোই হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি আমি অনেক বল প্রয়োগ করি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি একে ছেড়ে দিলেই আবার আগের মতো হয়ে যাচ্ছে। কিন্তু সেই সীমাটা পার করে যদি আমি আরও বল প্রয়োগ করি তাহলে কী হবে, সেটা ভেঙে যাবে। যদি দড়ি হয় তাহলে কী হবে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বস্তুটা তার পূর্বের আকার এবং আয়তন ফিরে পাবে। কিন্তু সেই সীমা বলে সেই নির্দিষ্ট সীমা পার হয়ে গিয়েও যদি আমি বল প্রয়োগ করি তাহলে একটা সময় দেখব যে ওই বস্তুটা ছিঁড়ে গেছে। তাহলে বলের যে নির্দিষ্ট সীমায় এসে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, বলের যে পরিমাণ বল প্রয়োগ করলে কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সেই পরিমাণ বলকে বলা হয় অসহ ভার। অসহ ভার। ভার মানে কি ওজন, অসহ মানে যেটা সওয়া যায় না, যেটা অসহ, যেটা সওয়া যায় না। ঠিক আছে, তাহলে যে পরিমাণ ভার আর বস্তুটা সইতে পারছে না, যদি সেই পরিমাণ ভার আমি দিয়ে ফেলি বা বল প্রয়োগ করে ফেলি তাহলে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, এইটাকে বলা হয় অসহ ভার। আর মনে রাখবে, বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেকটা বস্তুই স্থিতিস্থাপক। বলের যদি বল তার চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা আর স্থিতিস্থাপক থাকে না বা আর পূর্ণ স্থিতিস্থাপক থাকে না। বলে এই নির্দিষ্ট সীমা বলে স্থিতিস্থাপক সীমা। কেন এটা বারবার বলছি স্থিতিস্থাপক সীমাটা, এটা নিয়ে আমার কালকের কাজ হবে, ওই জন্য এই সংজ্ঞাটা আমি এতবার করে বলছি। আচ্ছা, এবার বলবো পীড়নের আর একটুখানি সামান্য অংশ বাকি আছে, এটা বলে দিই। আচ্ছা দেখো, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বিকৃত ঘটানোর চেষ্টা করা হয় তখন কিন্তু বস্তুর উপর বল সরাসরি এরকম কমই প্রয়োগ করা হয়। সরাসরি সমান্তরালভাবে একবারে উপরিতলের সঙ্গে সমান্তরালভাবে এরকমভাবে বল প্রয়োগ খুব কম করা হয়। কীভাবে বল প্রয়োগ করা হয়, সাধারণত এরকম তির্যকভাবে এরকম চাপ দিয়ে সাধারণত বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, যেমন আমরা তোমরা বল ও গতি চ্যাপ্টারে পড়েছো, বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, সেই কোশ্চেনে যেমন পড়েছিলে যে বস্তুকে যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কীভাবে করা হয়, সাধারণত তির্যকভাবে এরকম বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, তির্যকভাবে। যদি এটাকে দুটো উপাংশে ভাগ করি, সরি এটা ভুল হয়ে গেল, যদি এটাকে আমি দুটো উপাংশে ভাগ করি তাহলে একটা হয় লম্ব বরাবর আর একটা হয় তোমার ভূমির সাথে সমান্তরালে আর একটা ভূমির সাথে লম্ব বরাবর, তাই তো? এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল। বল যেদিকে প্রয়োগ হয় পীড়ন কি হয়, তার বিপরীত দিকে কাজ করে। তাহলে এই দিকে যদি বল কাজ করে, এই দিকে যদি বল কাজ করে, তাহলে পীড়ন কোন দিকে, এইদিকে উল্টো দিকে। তাহলে এটা এখন কি পীড়ন হয়েছে। আচ্ছা, তাহলে এই দিকে যদি বল কাজ করে তাহলে এই দিকটা হচ্ছে পীড়ন। পীড়নের অভিমুখ কোনটা হবে, বলে যাওয়া অভিমুখ, পীড়নের অভিমুখ তার বিপরীতে, এটা হচ্ছে পীড়ন। এখানেও যদি বল নিচের দিকে কাজ করে তাহলে উপরের দিকে এটা কি, এটা হচ্ছে পীড়ন। আচ্ছা, বলে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বা তলের প্রতি একক ক্ষেত্রফলে এই যে লম্বভাবে প্রযুক্ত পীড়ন বা অভিলম্বের দিকে ক্রিয়াশীল এই প্রতিক্রিয়া বল, অভিলম্বের দিকে ক্রিয়াশীল এই যে প্রতিক্রিয়া বল, এটা যদি নিচের দিকে যদি বল ধরে তাহলে উপরটা প্রতিক্রিয়া বল। লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়াশীল এই প্রতিক্রিয়া বলকে বলা হয় অভিলম্ব পীড়ন। কি বলা হয়, অভিলম্ব পীড়ন। আর ভূমির সাথে সমান্তরালভাবে প্রতি একক ক্ষেত্রফলে বা তলের সাথে অভিলম্বে যদি হয় তাহলে হচ্ছে অভিলম্ব পীড়ন। আর তলের সঙ্গে সমান্তরালভাবে তলের প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল পীড়নকে বলা হয় ক্লিন্তন পীড়ন। কি বলা হয়, ক্লিন্তন পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা দুটো কি দেখাচ্ছি না, হ্যাঁ দুটোই দেখালে ভুলভাল করে ফেলবে।
তাহলে এই বলগুলো মুছে দিলাম, শুধু পীড়নটা রাখলাম। তাহলে পীড়ন, বল যেদিকে কাজ হচ্ছে তার উল্টো দিকে পীড়ন। পীড়নকে দুটো উপাংশ যদি ভাগ করি, তাহলে একটা হচ্ছে যেটা তলের প্রতি একক ক্ষেত্রফলে অভিলম্ব বরাবর ক্রিয়াশীল পীড়নকে বলা হয় অভিলম্ব পীড়ন, আর প্রতি একক ক্ষেত্রফলে তলের প্রতি একক ক্ষেত্রফলে সমান্তরালভাবে তলের সাথে সমান্তরালভাবে ক্রিয়াশীল পীড়নকে বলা হয় ক্লিন্টন পীড়ন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, হয়ে গেল, সময় শেষ। আগামী দিন আমরা এরপর থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা ভালো করে করবে। আসসালামু আলাইকুম।